বনমালীপুরে, আমি বনমালীপুর বিভিন্ন জায়গায় আমি সন্ধ্যায় যখন ইভিনিং ওয়াকে মানুষ বেরোতো, জায়গায় জায়গায় আমি পেট্রোলিং করেছি আমার টিম নিয়ে। অনেক আমি ধরেছি, পুলিশের হাতে দিয়েছি। যারা খায় এদের থেকে বড় হয়েছে যারা বিক্রি করে, তো যারা খায়, যারা নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে, এদের কাছে আপনারা জানতে পারবেন যে কার কাছ থেকে এরা কিনে। কিছুদিন আগেও আমি একটা দিয়েছি, দেখবেন সোশ্যাল মাধ্যমে, যে আমি ধরে এনে আমি নিজে থানায় দিয়েছি, পুলিশকে ফোন করে ওরা নেবে, আবার নাকি কোয়ান্টিটি কম থাকলে ওরা ছেড়ে দেয়। আমি এইসব না, আমার কথা হয়েছে ড্রাগসে যারা লিপ্ত হয়ে গেছে তারাকে আমি বলেছি, যারা নেশার সমাজে লিপ্ত হয়ে গেছেন তারা আসুন, খেলার মাঠে আসুন। সামাজিক অনুষ্ঠানও আমি করেছি কলেজ টিলায়, আমি বিভিন্ন যুবকদের ডেকে এনেছি যারা আপনার এই গানে বাজনা সাংস্কৃতিক সন্ধ্যায় ওর যারা মগ্ন থাকে, এদের ডেকে এনে আমি কলেজ টিলায় একটা জায়গায় তৈরি করে আমরা এখানে ওদের ওপেন মঞ্চে আমি গান বাজনা করিয়েছি, যে আসো বার্তা দিয়েছি যে নেশার মাঠে নয়, যুবকদের খেলার মাঠে চাই, সাংস্কৃতিক মাঠে চাই। যারা এই জায়গায় লিপ্ত হয়ে গেছে, পরিবার বহু ধ্বংস হয়ে গেছে। আমরা থানায় যাই সন্ধ্যার পরে, যখন যুবকরা দেখি টিনেজ যারা স্কুল লাইফে পড়াশোনা করে তাদেরকে রিহাব সেন্টারে নিতে হয়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আজকে যেই যুব সমাজ আমাদের দেশের মেরুদণ্ড, রাজ্যের মেরুদণ্ড, এরা যদি নেশায় চলে যায় তাহলে আমাদের রাজ্যটা কোথায় যাচ্ছে, আমাদের দেশটা কোথায় যাচ্ছে? আর এটা সবচেয়ে বেশি এফেক্টেড ত্রিপুরা। কেন কি আমি বিস্তারিত যাব না, এটা পলিটিক্যাল মঞ্চ নয়। তো যেটাই হোক, আমাদের সকলকে একসাথে মিলিতভাবে আমাদের এই ড্রাগসের এগেনস্টে আমাদের আওয়াজ তুলতে হবে। আমি বহুবার বলেছি, দল মত নির্বিশেষে পুরো এক মঞ্চে এসে সবাই আওয়াজ তুলুন, নেশা বিরুদ্ধে আওয়াজ তুলুন। আজকে আমার ঘরে আসেনি বলে আমি চুপ থাকবো না, আজকে আপনার ঘরে আছে, কাল আমার ঘরেও আসতে পারে। আরেকটা হয়েছে বিষয়, যেটা মানুষ অনেকেই আমি সমাজে এটাও আমাকে সোশ্যাল মাধ্যমে আমি দিয়েছি আমার ফেসবুকে, পূজার পর প্রতিমা ড্রেনের পারে, না হয় ডাস্টবিনের সাইডে, প্রতিমাকে আমরা যখন পূজা করি তখন হাজার হাজার লোককে নেমন্তন্ন করে খাওয়াই, ঢাকঢোল পিটাই। পুজো শেষে প্রতিমাটা কেন ড্রেনের পারে জায়গা হবে? কেন এটা ভালো গাছের নিচে থাকবে না? কেন প্রতিমার চুল থাকবে না, ভাঙা থাকবে মুখ, একটা হাত থাকবে না? আপনি যে প্রতিমাকে 15 দিন আগে, 1 মাস আগে আপনি বাড়িতে ঢাকঢোল পিটিয়ে মানুষকে খাইয়ে পুজো করেছেন, সেই প্রতিমা পুজোর পর ড্রেনের পারে আসতা না। এটাও আপনি সামাজিক মাধ্যমে যাবেন, এটাও আমার অনেক ভিউয়ার্স এসেছিলো, অনেক কমেন্ট এসেছিলো। এগুলো আমি করে থাকি, আমার টিম রয়েছে, আমার টিম নিয়ে আমি করি। রাজনীতির প্ল্যাটফর্মটাকে আমি পুরো সামাজিক মাধ্যমে আমি সামাজিক কাজে আমি কাজে লাগাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার থেকে অনেক কিছু জানার হলো। স্যার আপনাকে বলতে যাবো একটু অন্যরকম কোশ্চেন, যে কোন কাজটি করতে আপনার খুব ভালো লাগে? দেখুন, যারা আজকে দুর্গাপুজোর কি মানে আমরা পুরো বছর বসে থাকি, কখন পুজোটা আসবে, আমরা পরিবার পরিজনদের নিয়ে সবাই তো যে যার সামর্থ্য অনুযায়ী, কিন্তু কোথাও আপনি দেখবেন ষষ্ঠী, সপ্তমী, মহালয়া বা কেউ অষ্টমী দিন বসে থাকে, যে কেউ যদি এসে আমাকে একটু কাপড় দিত, আমিও সুন্দর কাপড় পরে বেরোতাম। আমি আপনার বৃদ্ধাশ্রমটা আপনার ঘর, এখানে যাই, বিভিন্ন অনাথ আশ্রমে আমি যাই, বৃদ্ধাশ্রমে যাই, দেখি হ্যাঁ ত্রিপুরার মানুষ এগুলোকে এখন একদম সাথী করে নিয়েছে। নিজের ছেলের জন্মদিনে, মেয়ের জন্মদিনে, ইয়েতে এরা যায়। কিন্তু এরকমও আছে যারা এই অনাথ আশ্রমে নেই, বৃদ্ধ আশ্রমে নেই, যারা রাস্তায় থাকে, যারা রাস্তায়, তারা কিন্তু বসে থাকে যে আমাকে যদি একটু কেউ কাপড় কিনে দেয়, আমিও তো একটু পুজো মণ্ডপে নতুন কাপড় করে বেরোতে পারি। আজকে অনেকে দেখবেন দূর থেকে, জানেন অনেক রিক্সাওয়ালারা আছে, অনেক গরিবরা আছে যারা রেস্টুরেন্টে ঢুকেনি। আমি কিছুদিন আগে আমার রাজনীতির গুরুর জন্মদিনে আমি রাস্তায় থাকা রিক্সাও যারা চালক তাদের আমি রেস্টুরেন্টে নিয়ে গেছি, এটাও আমার ফেসবুকে দেওয়া আছে। এরা কি, হ্যাঁ আমার কাছে 500 টাকা রয়েছে, আমি রেস্টুরেন্টে গিয়ে 200 টাকা দিয়ে একটা বিরিয়ানি আমি খেতে পারি,
কিন্তু এরা চিন্তা করে আমি 500 টাকা দিয়ে যদি বিরিয়ানিটা না খেয়ে অল্প একটু বাজার থেকে বাজার করে বাড়িতে নিয়ে যায়, তাহলে আমি সবাইকে নিয়ে খেতে পারবো। এদেরকে রেস্টুরেন্টে ঢোকানোর পর এরা রেস্টুরেন্টের বিষয়টা বুঝতে পেরেছে। রেস্টুরেন্ট কি, আমি কি আর সবাইকে নিয়ে যেতে পারবো? আমার কাছে কি সেই অর্থ রয়েছে? না। যতটুক ছিল এটা আমি অন্যদিকে এক্সপেন্স করলাম বলে আমি এদেরকে 50 জনকে নিয়ে খাইয়ে আমি ভিডিও দিয়েছি। অনেকে আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করে, অনেকে পজিটিভ কমেন্ট করে। আমি পজিটিভগুলো নিই, নেগেটিভগুলো ছেড়ে দিই। অনেকে বলে যে এগুলো দিয়ে ফলোয়ার্স কামানো। আরে না, ফলোয়ার্স কেন কামাতে যাব? এইগুলোর দিয়ে আমি আরেকজনকে বার্তা দেওয়া যে তোমার কোনো ভালো দিনে তুমি এই কাজটা করতে পারো। আবার অনেকে 90% লোক বলে ভাই ইটস এ ইউনিক প্রোগ্রাম, এটা ইউনিক। তো এরকম পজিটিভটা নেওয়া আর নেগেটিভ যেটা আছে ছেড়ে দেওয়া, পজিটিভিটি নিয়ে এগিয়ে যাওয়া, এই জীবনের। স্যার এটাই আমাদের প্রোগ্রামটাও পজিটিভ বার্তায়, এটাই যার জন্য। কারণ আমরাও চাইছি যে পজিটিভ জিনিসগুলোই আমরা তুলে ধরুক। আমরা মানে এত এত নেগেটিভ সব দিকে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তার মধ্য দিয়ে পজিটিভটা নিয়ে এগিয়ে যাই। অবশ্যই আপনার এই কথার মাধ্যমেই আমি বলতে চাইছি। আর স্যার আমি বলবো যে আপনার কাজের মাধ্যমে ধরুন এখন এবং আগে, আপনি যেহেতু অনেক দিন যাবৎ সমাজসেবায় যুক্ত, আপনি কীরকম পরিবর্তন দেখছেন? সবচেয়ে আগে আমি ড্রাগস ফ্রি স্টেট চাই। সবচেয়ে আগে আমি ড্রাগস ফ্রি স্টেট চাই। আমার ইউথরা সুরক্ষিত না। স্কুলে বাসে উঠিয়ে দেওয়া মা বাবাদের কাজ। স্কুলে যাচ্ছে, টিচার বাড়িতে যাচ্ছে, ওইখানে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু মা বাবারা লক্ষ্য করে না। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চিলড্রেন লার্ন ইজ ফার্স্ট লেসন। বাড়ি হয়েছে প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম শিক্ষা অর্জন করে। আমার ঘর থেকেই যেন আমি একদম স্ট্রিক্ট। আমার কথা হয়েছে ছেলেরা বাইরে থেকে আসলে প্রত্যেকটা আমার গার্জিয়ানের দরকার এদেরকে চেক আপ করা, এরা কি খেয়ে এসছে, কার সঙ্গে চলেছে। দেখুন আজকে আমার ছেলে ভালো, আপনার ছেলে খারাপ, আজ কালকে যে আমার ছেলে খারাপ হবে না এরকম নয়। তো আমাকে সবাই সচেতন থাকা এবং ড্রাগস ফ্রি স্টেট করতে হলে গভর্নমেন্ট নয়, প্রত্যেকটা আমজনতার সচেতন হতে হবে। পেট্রোলিং করা নিজের এরিয়াতে। কেন ছেলেরা 10 জন দাঁড়িয়ে আড্ডা মারছে অন্ধকার জায়গায়? ওরা যাক, ভালো জায়গায় রয়েছে, রাজবাড়ির সামনে যাক, রবীন্দ্র ভবনের সামনে যাক, আরও অনেক জায়গা রয়েছে। আপনার বাড়ির অন্ধকার জায়গায় যদি 10টা ছেলে আড্ডা মারে, ইটস ইউর ডিউটি টু ফলো দ্যাম হোয়াট দে আর ডুইং। কী করছে তারা এখানে, তাদের কি কাজ? রাত্র 10টার সময় অন্ধকারের নিচে 10 জন যুবকের কাজ কি? কি আড্ডা দিচ্ছে? আড্ডা দিলে ওরা বাড়িতে দিতে পারে, মানে ড্রাগস নিচ্ছে হয়তো বা ড্রাগস নেবে প্ল্যান করছে। সঙ্গ দোষে তো লোহাও বাসে। তো এটাই আমার কথা, ড্রাগস ফ্রি স্টেট হতে হবে। সমাজের পিছিয়ে পড়া লোকদের নিজের, আরে যা কামান, আপনি 10 টাকা কামাচ্ছেন, 2 টাকা সমাজের জন্য ছেড়ে দিন, আপনার শান্তি হবে। আর আমি বলছি যদি এটা কেউ করেন, আমি এক্সাম্পল রয়েছি, 2 টাকা যদি আপনি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যয় করেন, ভগবান আপনাকে কোনো না কোনোভাবে 4 টাকা আপনার কাছে ফিরিয়ে দেবে। এটা আমি পুরো এটার প্রুফ পেয়েছি। স্যার আরেকটা হচ্ছে যে এই রকম কাজগুলো করা তো খুব রিস্কি। আজকে আপনারা যেরকমভাবে করছেন, তো আপনারা কি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই কাজ? কেন, প্রশাসন রয়েছে। আপনি যদি কোনো জায়গায় পেট্রোলিং করেন, আপনি আগে পুলিশ স্টেশনে জানিয়ে দিন যে এই জায়গাতে আমরা 50 জন নিয়ে এই পেট্রোলিং করব, কলেজ টিলাই করব, না হলে ওইখানে করব। আর ওইখান থেকে আপনি থানার নাম্বারটা নিয়ে রাখুন, আপনার যেখানে প্রবলেম হবে আপনি ফোন করুন। কেন আপনাকে প্রবলেম করবে? কোই नहीं कर सकता है भाई, কেউ করেগা। আপনি ভালো কাজ করছেন, মানুষ আপনাকে সাথ দেবে। আমি যখন পেট্রোলিং করেছি, আপনি আমার ফেসবুক একটু পিছিয়ে, মানে 6 মাস আগে গেলে আপনি দেখতে পাবেন, যদি আপনার টাইম থাকে দেখবেন কীভাবে কি বাইরে থেকে, কলকাতা থেকে অবধি মানুষ আমাকে বলেছে এরকমভাবে যাতে কলকাতায়ও করা। কমেন্টে রয়েছে আমার, মানুষ এই কাজগুলো পছন্দ করে। রাজনীতির জায়গায়, রাজনীতিটা সামাজিক কাজে লাগানো, নেগেটিভিটি ছেড়ে পজিটিভিটি ধরে এগিয়ে যাওয়ার নামই জীবন। একদম স্যার। আর আপনি তাহলে স্যার পজিটিভলি বলতে গেলে যারা এখন যুব সমাজ আছে, যে তরুণরা আছে, ওদের উদ্দেশ্যে আপনি একটা কি বার্তা দিতে চাইছেন? আমি রাজ্য যুব মোর্চার 20 ইউথ ইনচার্জ হিসেবে রাজ্যের সমস্ত যুবকদের কাছে বলছি, ড্রাগস নেওয়া যদি কেউ নিয়ে থাকো, রিহ্যাব সেন্টারে যাও, নিজেকে শুধরে নাও। আর সবাইকে বলছি, মোবাইল
টোবাইল সব কিছু রয়েছে, খেলার মাঠে একটু নিজেকে আসো, হেলথের দিকে নজর দাও। যখন তুমি দিনের শেষে একটু এক্সারসাইজ করবে, দিনের শেষে একটু ওয়াক করবে, তোমাকে কখনো ড্রাগস টেনে নেবে না। তোমার শরীর তখনও দুধ খেতেই চাইবে, তোমার শরীর তখন ডিম খেতেই চাইবে। তখন তোমাকে নিজেও তুমি চাইবে না যে তুমি গিয়ে ড্রাগস নাও। সবাইকে আমি বলবো, পুরো রাজ্যের ভাই, যেখানে যেই মুহূর্তে আছো, যদি আমার কোনো যুব ভাই ড্রাগসে চলে যায়, আরেকজন যুবক যেন গিয়ে এদেরকে ডেকে নিয়ে আসে, খেলার মাঠে নিয়ে আসে, অন্য মঞ্চে নিয়ে আসে, একে নিয়ে যেন রিহাব সেন্টারে দেয়, একটা ভালো কাজ করায়, তখন সে যেন এই কাজ থেকে বেরিয়ে আসবে। ড্রাগস থেকে আমাকে সবচেয়ে আগে, আমার দেশের মেরুদণ্ড ইউথ, আমাকে সবচেয়ে আগে বের করতে হবে ড্রাগস থেকে যুবকদের। অবশ্যই স্যার। স্যার, আপনার তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ নিয়ে আপনার মানে নিশ্চয়ই তো আপনি আরও ডেভেলপড করতে চাইছেন স্যার, ওইটার সম্বন্ধে যদি আপনি বলেন যে কি কি আপনি পরিকল্পনা করছেন। দেখুন, প্ল্যাটফর্ম পেতে হবে, কাজ করে যাচ্ছি। প্ল্যাটফর্ম যদি পাওয়া যায়, যেই জায়গাতে রয়েছি, রাজনীতির মাধ্যমে যদি প্ল্যাটফর্ম পায়, আপনি কিছু পিছনে যদি আপনাকে ব্যাক সাপোর্ট না থাকে, আপনি একা চিৎকার করলে পরিবর্তন হবে না। আজকে হয়েছে, বিচার পেয়েছে, আরজি করের মৌমিতা বিচার পেয়েছে, কেন বন্ধ হলো? আমি তো এটা নিয়েও লাইভ করেছি। একদিন দেখেছিলাম আমি আস্তাবলের সামনে, রাত আমাদের এটা ছিল, আমার খুব ভালো লেগেছে, আমি এখানে গেছি, আমি চেয়েছিলাম, আমি লাইভও করেছি, প্রত্যেকটা নারীর শক্তি যেন রাস্তায় নেমে আজকে দেশের মধ্যে, দেখুন এগুলো লাইটলি নিচ্ছেন আপনারা। ডাক্তার সুরক্ষিত না, আমাদের সেকেন্ড গড মমতার ব্যানার্জি স্টেট, নারী পরিচালিত রাজ্যে ডাক্তার রেপ হচ্ছে। মেট্রোপলিটন সিটি, উনি বলছে হোয়াট কলকাতা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। তাহলে কলকাতা কি এই চিন্তা করছে যে ডাক্তার রেপ হবে? উনি বলছে ওনাকে 10 লাখ টাকা দেওয়া যায়। আমি রাজনীতি বলছি না, কিন্তু এটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। রেপ রাজনীতি কিছু নয়। নারীরা কেন সুরক্ষিত না? নারী তো ভারতবর্ষে দুর্গার সম্মান পায়, তাহলে ডাক্তার রেপ হচ্ছে, আজকে অবধি বিচার নেই। আমি সবাইকে বলবো, সামাজিক মাধ্যমে হোক, যেভাবে হোক, আমি পুরুষ হয়ে বলছি, মমিতার সঙ্গে যে অসুররা যা করেছে, আমার ত্রিপুরা থেকে যেন আওয়াজ ওঠে, আবারও যেন, এবার দেখেছেন আপনি মার পুজোর টাইমিংসগুলো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর সব ভোরের আগে। এটা নিয়ে আমি একটা পোস্টও করেছি যে এবার দুর্গাও রাত জাগো, রাত আমাদের, একটা কি স্লোগানটা আমি ঠিক ভুলে গেছি। হ্যাঁ স্যার, এটা আমিও দেখেছিলাম। হ্যাঁ, হয়েছে তো, টাইমিংসটা দেখেছেন? কোনো পুজো কিন্তু এবার সব পুজো রাত্রি ভোরে 3টে, 3:30 এরকম টাইমিংস রয়েছে। আমি সঙ্গে সঙ্গে একটা পোস্টটা পেয়ে আমি আপনার শেয়ার করেছি। পজিটিভ হতে হবে। আমার কথা হয়েছে, সবাই প্রতিবাদী হতে হবে, কোনো অন্যায় সহ্য করবেন না, তাতে আপনার কিছু ক্ষতি হলে হয়ে যাক। অন্যায় ডোন্ট টলারেট। এটা অবশ্যই স্যার। স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি আমাদের যে ত্রিপুরার হেলথ ব্যবস্থা, ওইটা নিয়ে কি দেখছেন? মানে আগে কীরকম হেলথ সিস্টেম ছিল এবং এখন কীরকম হেলথ সিস্টেম হয়েছে, এটা যদি একটু বলেন, মানে হেলথের দিক দিয়ে আপনি কীরকম দেখছেন? স্বাস্থ্য একটা রাজ্যের সবচেয়ে বড় পরিকাঠামো হয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং হোম মিনিস্টার, মানে হোম ডিপার্টমেন্ট, যেটা প্রশাসনিক ভূমিকা থাকে। দেখুন, আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরও ডেভেলপমেন্ট হতে হবে। আমাদের সরকার জনমুখী সরকার, আমাদের সরকার মানুষের জন্য কাজ করছে, মানুষকে সাথে নিয়েই কাজ করবে। কিন্তু স্বাস্থ্য পরিষেবা বিগত আমল থেকে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের যে ধাপে ধাপে এগোচ্ছে, অনেকটা পরিবর্তন হয়েছে। আরও পরিবর্তন চাই, আরও পরিবর্তন হতে হবে এবং আরও পরিবর্তন হবে, সেটা আমি আশ্বস্ত করতে পারি। স্যার, এটা তো ছিল হেলথ সিস্টেম, যেটা আপনি বলেছেন যে অনেকটা পরিবর্তন দরকার। এটা অবশ্যই যতটা পরিবর্তন আসবে, আমাদের অন্ততপক্ষে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা নাগরিক আছে ওদের জন্য অনেকটা মানে সুরক্ষিত জায়গা হয়ে যাবে। তো স্যার, এডুকেশন সিস্টেম নিয়ে যদি আমি বলি, এডুকেশন সিস্টেম নিয়ে আপনি কি দেখছেন? মানে এডুকেশন সিস্টেম আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আপনি দেখবেন, আপনার কাছে সমস্ত ডাটা রয়েছে, আপনারা মিডিয়ার জগতে রয়েছেন,
আপনার কাছে ডাটা তো আমাদের আগে আসার কথা, আপনাদের থেকে যা পাই, আপনাদের থেকে যে ডাটাগুলো নিয়েছি, এখন এনসিইআরটি সিলেবাস রয়েছে, সমস্ত স্কুল সিবিএসইতে হয়েছে, প্যাটার্ন হয়ে গেছে। দেখুন ধীরে আপনি একটা বাচ্চা জন্ম হয়েছে, আপনি দেখুন আমাদের সরকার আসার পর কত বড় বড় মহামারী, করোনা 2 বছর চলে গেল, আমাদের কাজ করার সুযোগ কোথায়? তারপরও সরকার যেভাবে কাজ করছে, আমি তো বললাম ডেভেলপিং হচ্ছে, আরও ডেভেলপ হবে, এটা থামার মানে পিছিয়ে যাবে, পিছিয়ে মরে দেখার মতো কিছু নেই, সামনে এগিয়ে যাবে, এটা বলতে পারি। অনেক কিছু সামনে অপেক্ষা করছে রাজ্যের মানুষের জন্য, অনেক ভালো ভালো, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায়। আজকে স্মার্ট সিটি, আপনি ভাবতে পারেন কখনো ত্রিপুরা স্মার্ট সিটি হবে? আরে এটা তো ভাবারও, ত্রিপুরা আবাদি কি 40 লাখ, তো আমার স্টেট স্মার্ট সিটি, কটা রাজ্যের দেশে কটা স্টেট স্মার্ট সিটি হয়েছে? আমার ত্রিপুরা তো এটা থেকে বঞ্চিত রয়নি। তো যেটা আছে সেটাকে নিয়ে মানুষের কাছে তুলে ধরা, যেটা হবে সেটা তো তুলে ধরবেনি, যেটা হয়েছে সেটাও তুলে ধরা। স্যার আরেকটা কথা বলতে চাই যে এই যে স্মার্ট সিটি বলেছেন, আমাদের ত্রিপুরার যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, হয়তো বা আপনি নাম শুনেছেন, ওইখান থেকেও আমরা চাইছি যে একটা ত্রিপুরা নলেজ সিটি খোলার, যে যাতে প্রত্যেকটা ত্রিপুরাবাসীর জন্য আমাদের মানে একটা ভালো দিক হয়ে ওঠে। তো স্যার আপনি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব যে আপনি আমাদের যে স্মার্ট সিটিটা নিয়ে আমরা এগোতে চাইছি, ওইটা সম্পর্কে কি বলতে চাইবেন? দেখুন, আপনার বাড়ির সামনে যদি একটা গাছ লাগান, তাহলে সেই গাছটাকে যদি আপনি রোজ বেরিয়ে একটা মগ জল দিন, গাছটা যদি বড় হয়, তাহলে ওই জায়গাতে কেউ গাছের নিচে এনে অন্য বাড়ি থেকে ময়লা ফেলবে না। এমন রাস্তার অনেক জায়গায় আমি দেখি, বাড়ি 4 তলা, বাড়ির সামনে ময়লা পড়ে আছে, কি মিউনিসিপ্যালিটি থেকে এসে নিয়ে যাবে। আরে ভাই, আমার বাড়িতে একটা কোণার মধ্যে যদি আমি দুনিয়ার জিনিস রাখতে পারি, তাহলে একটা ডাস্টবিনের বক্সও রাখতে পারি নিজে কিনে এনে, যখন মিউনিসিপ্যালিটির গাড়ি আসবে ওই টাইমে আমি এটা দেবো। রাস্তাটাকে কেন অপরিষ্কার করা? আজকে স্মার্ট সিটি কি আমি স্মার্টলি বেরোবো এটাই স্মার্ট সিটি? না তো। স্মার্ট সিটি হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে নিজেকে সামাজিক পরিবর্তন করা। আজকে সুস্থ সমাজই সুস্থ নাগরিক তৈরি করতে পারে, সুস্থ সমাজই সুস্থ মানসিকতা তৈরি করতে পারে। আপনি বেরিয়ে যখন কাপড়টা মুখে দিয়ে বেরোবেন, বাজে একটা স্মেল আসছে, আপনি কখনো ভালো কাজ করতে আপনার মুড থাকবে না। যখন আপনি দেখবেন একটা ফুলের গন্ধ, আপনি যখন বেরিয়ে দেখবেন একটা ফুল ফুটে আছে, আপনি যখন বেরিয়ে দেখবেন একটা সুন্দর সমাজ আছে। কি একটা ভিলেজ, আমি নামটা ভুলে গেছি, এটা আমাদের একটা গ্রিন ভিলেজ বলেও স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই ভিলেজটা আপনি দেখবেন যে এটার মধ্যে সবার বাড়ির সামনে একটা সিস্টেমেটিক ওয়েতে রয়েছে। তো এরকমভাবে, আর আপনি যেটা বলেছেন যে নলেজ মানে আমরা যেরকম পজিটিভ বার্তার এটা প্ল্যাটফর্ম, সেরকম আমাদের একটা নলেজ সিটি, আমরা মানে মেইনলি হচ্ছে আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আরেকটা প্ল্যাটফর্ম, যে একটা স্মার্ট সিটি গড়ে তোলা, যেরকম এরকম একটা নলেজ সিটি গড়ে তোলা। তো এটাই বলেছিলাম আর কি। এটার জন্য মানে আপনি কি করতে চাইছেন, মানে কি গভর্নমেন্টের কাছে এটা অ্যাপ্লাই করে আপনি এটা? স্যার এটা রানিং চলছে, আর আমরা মানে আমাদের এটা মানে একটা প্ল্যানিংয়ে আছে। আর স্যার আরেকটা লাস্ট কোশ্চেন আপনাকে, আপনি যে এখানে এসছেন, অসংখ্য ধন্যবাদ, আপনি এসছেন, আমাদের খুব ভালো লাগছে। তো স্যার আপনি পজিটিভ বার্তা সম্বন্ধে যদি কিছু বলেন, আপনার কীরকম লেগেছে এখানে এসে, বা এটা সম্বন্ধে যদি আপনি কিছু তুলে ধরেন আর কি। আমি বলবো সবচেয়ে প্রথমে যে আপনাদের চ্যানেলের নামটাই একটা বিশাল বড় বার্তা রাখে, পজিটিভ বার্তা, যেটা নিয়ে যুদ্ধ চলছে। পজিটিভিটি পকড়ো, নেগেটিভিটি চোরো, আর আপনারা তো নামই সেটা রয়েছে। আমি আপনাদের সকল যোদ্ধাদের, আমি যোদ্ধা বলেছি কিন্তু আমি কর্মী বলিনি কাউকে, আপনারা একটা যুদ্ধে নেমেছেন, আপনারা প্রত্যেকজন একজন ফাইটার, সোশিয়াল ফাইটার। আপনারা নামের মাধ্যমে পুরো সমাজকে আপনারা বার্তা দিতে চান যে পজিটিভিটি পকড়ো, নেগেটিভিটি ছোড়ো। তো আপনাদের সকল যোদ্ধাদের আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের আগামী দিনের পথ চলা অনেক মসৃণ হোক, শারদ দুর্গাপূজা আপনাদের সকলের ভালো কাটুক, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আর পিছিয়ে পড়া অন্তিম ব্যক্তি যারা রয়েছে রাজ্যের, ওদের দিকে দেখবেন, আমাকে ডাকবেন, যে কোনো সময় আমার নাম্বার আপনাদের কাছে রয়েছে। যে কোনো কাজে আমার ব্লাড ডোনেশন ক্যাম্প করা, পজিটিভ বার্তার যারা যোদ্ধাদের রয়েছেন তাদেরকে বলবো
আপনারা ওপেন মঞ্চে, ওপেন প্ল্যাটফর্মে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করুন। রক্তর খুব প্রয়োজন রাজ্যে ডেইলি এটা। আর এটা হচ্ছে ড্রাগস ফ্রি স্টেট, এর জন্য আপনারা ডেইলি প্রোগ্রাম রাখুন। প্রতিবাদী হন, আমি বারবার বলছি, প্রতিবাদী হলে আপনাকে সমাজ গুনবে। আপনি যদি মুখ চুপ করে থাকেন তো সমাজ আপনার দিকে তাকাবে না। আর পুজো দেওয়ার পর প্রতিমা যেন ড্রেনের পারে না থাকে। আমি পজিটিভ বার্তার এই চ্যানেলের মাধ্যমে আমি গোটা রাজ্যের মানুষকে, আমি আমার অ্যাকাউন্ট থেকেও বলেছি, ফেসবুক অ্যাকাউন্ট থেকে, এখন আমি এই মঞ্চ থেকেও বলছি, আপনারা এটা কন্টিনিউ করুন। আর মমিতার ব্যাপার নিয়ে আপনারা গর্জে উঠুন। পুরো রাজ্যের নারী আপনাদের সঙ্গে থাকবে। এটা অবশ্যই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। এখন অডিয়েন্স থেকে একজন কোশ্চেন করতে চাইছে আপনাকে। প্রথমে স্যারকে নমস্কার জানাই। গুড আফটারনুন। প্রথমে স্যারকে নমস্কার জানাই। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে পেয়ে, আপনার উপস্থিতি পেয়ে আমরা ধন্য। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, বর্তমান সমাজ ব্যবস্থার উন্নতিতে এবং সমাজ ব্যবস্থার ভূমিকায় নারীদের যদি ভূমিকা নিয়ে আপনি আপনার ভাবনাটুকু বলেন তবে আমি খুশি হব। তারই সাথে বলবো, চারিদিকে পুজোর গন্ধ বয়ে চলছে এবং আমরা মানুষজনরা হই রই করছি পূজার কেনাকাটা নিয়ে। তারও সাথে আমার প্রশ্ন হলো, আমাদের মেয়েদের এই পূজা অনেক আনন্দ করব, সারা রাত ঘুরবো, নাচবো, বেড়াবো, মেয়েদের যদি নিরাপত্তা নিয়ে একটু কিছু বলেন তাহলে আমি খুশি হব। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। দেখুন, আমি তো প্রথমেই বললাম, নারীদের প্রতিবাদী হতে হবে। আপনারা প্রতিবাদী হবেন। রাত্রিবেলা ঘুরবেন মানে রাতটা তো আপনার। আমি কোনো মারই সন্তান, কোনো নারী আমাকে জন্ম দিয়েছে। তো আমি যে দুর্গকে কোটি কোটি টাকা খরচা করে আমরা মানুষ পুজো করি, সেই দুর্গ কি রাস্তায় বেরিয়ে ভয় পাবে? এরকম অসুরকে দমন করার জন্যই তো এই পুজো করছি আমরা। অসুর দমন কি বা কিসের ভয়? আর ত্রিপুরার মাটি, ত্রিপুরেশ্বরী মায়ের মাটি, এই মাটিতে কোনো নারী এর সুরক্ষিত না এমন নয়, সব নারী সুরক্ষিত। আর যদি তারপরেও কিছু অসুর তো রয়েছেই, এবং এই অসুরদেরও আপনারা দমন করবেন। আপনি পাঞ্জাব গেছেন? পাঞ্জাবের নারীরা এই জায়গার মধ্যে একটা ছুরি রাখে, শেরনি লাগে এদের। আমি গেছিলাম পাঞ্জাবের গোল্ডেন টেম্পলে, আমি দেখেছি। আরে এসে কি আয় ভাই, এ কি আয়, এরা কি কেন রাখে? এটা কি মারবে ওরা? না, আরে ছুবল দেবেন না, কিন্তু ফনা ধরতে আপনাকে কেউ না করেনি। একটু প্রতিবাদী হন। আর দুর্গাপূজা মানে, দুর্গাপূজা তো নারীদেরই তো আমরা পূজা করছি। মাকে আনছি আমরা প্রত্যেকটা মণ্ডপে ধুমধামাকা করে। তো আপনাদের তো আমরা সকালবেলা উঠে আপনাদেরকেই তো আমি আমার মাকে প্রণাম করি, আমার দিদি রয়েছে, তো আমার ওয়াইফ রয়েছে। তো নারী তো সব কিছু, নারী তো এই সৃষ্টিকারী। তো নারীদের আবার কিসের ভয়? যারা এই অসুর রয়েছে এদের দমন করুন, প্রতিবাদী হন। আর পজিটিভ বার্তার সমস্ত যোদ্ধাদের বলবো, যে কোনো সময় আমাদের ডাকবেন। মমিতার জন্য বিচার চান। এই পুজোর মধ্যে যে কোনো একটা দিন, একটা জায়গায় একটা পজিটিভ বার্তা ওপেন প্ল্যাটফর্ম করুন আর বসুন। এই মোমবাতি জ্বালিয়ে আর ফ্ল্যাক্স টাঙিয়ে এই প্রতিবাদ বন্ধ হয়ে জানা চাইয়ে ভাই। প্রতিবাদী হতে হবে। যতক্ষণ অবধি এটার বিচার না চাই আমরা উঠবো না। দেখবেন রাজ্যের সমস্ত মহিলা আপনার সঙ্গে থাকবে। ওই ফেসবুকে আসার জন্য আর কিছু মিডিয়াতে বাইটস দেওয়ার জন্য এই কিছুক্ষণের জন্য এই প্রোগ্রাম কন্টিনিউ করে আমার এই দরকারই নেই এইসব প্রোগ্রাম করার। ऐसा প্রোগ্রাম হোনা চাইয়ে, যেটাই করবেন এটা হেলদি প্রোগ্রাম হতে হবে। ইট শুড বি কন্টিনিউড। মেয়েরা, ডাক্তার যদি রেপ হয় মমতার স্টেটে, বলতে পারে এখন যে বিজেপির লোক এসে তৃণমূলের মুখ্যমন্ত্রী নেই, আসা নিয়ে ভাই। মমতার স্টেট এটা হয়েছে আমার নারী পরিচালিত স্টেট। সেই পরিচালিত স্টেটে ওর মাও তো ওর জন্য কিছু রান্না করেছিল যে সকালবেলা গিয়ে খাবে। রাত্রিবেলা ওর মা বাবাও তো খুব নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছিল যে আমার মেয়ে কালকে ডাক্তারি করে সকালবেলা বাড়ি ফিরবে। একটা মেয়ে হাত, আমি যেটা শুনেছি, আমি তো দেখিনি, আপনারা হয়তো শুনেছেন, একটা মেয়ে নাকি এটার মধ্যে সহযোগিতা করেছে।
নারীরাও কিন্তু নারীরা শত্রু, এটা কিন্তু মাথায় রাখবেন। শুধু ওষুধ থেকে নয়, কিছু আপনার আশেপাশে যে নারীরা রয়েছে তারাও কি আপনাকে ভালো চোখে দেখছে কিনা এটাও আপনি দেখবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এই বিজি সময়ের মধ্যে যে আপনি এই আমাদের মূল্যবান কিছু সময় দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো যে আপনি আবারও একদিন আসবেন আমাদের এই প্ল্যাটফর্মে। ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।